আচ্ছা, সকলে ঠিকঠাক শুনতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। আচ্ছা, তো চলো আজকে আমরা এখান থেকে শুরু করি ভ্যাকেশন অর ভ্যাকেটিং অফ সিট। মানে তোমরা এতদিন পলিটি পড়ে এটুকু জেনেছো যে ভ্যাকেট আর অ্যাবসেন্স, মানে অ্যাবসেন্ট আর ভ্যাকান্ট, এই দুটোর মধ্যে কি পার্থক্য সেটা তোমরা নিশ্চয়ই জেনেছো। ভ্যাকান্ট মানে যেখানে কারোর পদ খালি হয়ে যাচ্ছে, সেখানে সেই পদে আর কেউ থাকছে না, ঠিক আছে, এমন সময় আমরা সেই পদটাকে বলি ভ্যাকান্ট। আর অ্যাবসেন্ট মানে সে পদে কেউ আছে কিন্তু এই মুহূর্তে সে তার অফিসে আসছে না বা কার্যালয়ে আসছে না, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, কি কি কারণে ভ্যাকান্ট হতে পারে, মানে কাদের ভ্যাকান্ট হতে পারে? এমপিদের পদ কি কি কারণে ভ্যাকান্ট হয়ে যেতে পারে, এমপি পদ, ঠিক আছে। প্রথম কারণটা কি? এই কি করতে হবে? আচ্ছা, ডবল মেম্বারশিপ মানে ডাবল মেম্বারশিপ কথার অর্থ হচ্ছে যে দু ধরনের মেম্বার বা দু জায়গার মেম্বার সে হতে পারবে না। একটু দেখা যাক কি বলছে। ক্যান নট বি মেম্বার অফ বোথ হাউসেস মেম্বার সে হতে পারবে না, মানে রাজ্যসভা এবং লোকসভা দুটো সভার মেম্বার কোনো একজন হতে পারবে না, যে কোনো একটা সভাতেই মেম্বার হতে হবে। নেক্সট বলছে হি মাস্ট ইন্টিমেট উইদিন 10 days ইন হুইচ হাউস হি ডিজায়ার টু সার্ভ। যদি সে দুটো হাউসের মেম্বার হয়ে থাকে তাহলে 10 দিনের মধ্যে তাকে ঠিক করতে হবে সে কোন হাউসে থাকতে চাইছে। অর্থাৎ দেখা গেল কোনো একটা রাজ্যসভার এমপি সে লোকসভার ভোটে দাঁড়িয়ে আবার লোকসভা থেকে নির্বাচিত হলেন, তাহলে কিন্তু তাকে ঠিক করতে হবে যে 10 দিনের মধ্যে সে কোন সভাতে থাকতে চাইছে, তার পুরনো রাজ্যসভায় থাকতে চাইছে নাকি নতুন লোকসভাটা যেটাতে নতুন ভাবে নির্বাচিত হলেন সেটা থাকতে চাইছে। নতুবা উল্টোটাও হতে পারে, কোনো লোকসভার এমপি যদি রাজ্যসভায় মনোনীত হন তাহলেও সেই একই রকম 10 দিনের মধ্যে তাকে জানাতে হবে সে কোন সভায় থাকছে। কিন্তু if a member is unable to decide within the period, যদি ওই 10 দিনের মধ্যে সেই মেম্বারটা ডিসাইড করতে না পারে যে কোন সভাতে তিনি থাকতে চাইছেন, the member of one house is also elected to the other house, একটা হাউসের মেম্বার যে কিনা অন্য হাউসে ইলেক্টেড হয়েছে, the seat in the first house become vacant। তাহলে কি হবে? প্রথম হাউসের যে সিটটা আছে সেটা ভ্যাকান্ট হয়ে যাবে। তার মানে সে নতুন যেখানে নির্বাচিত হলো সেই সিটটাতে তার থাকবে আর পুরনো সিটটা ভ্যাকান্ট হয়ে যাবে, ফাঁকা হয়ে যাবে, ঠিক আছে, যদি সে 10 দিনের মধ্যে না জানাতে পারে। বোঝা গেল? এই তিনটে পয়েন্ট বোঝা গেছে? হ্যাঁ স্যার। আরটা কি? স্যার আমি ডিরয়। ও আচ্ছা, অন্য কোনো অ্যাকাউন্ট থেকে জয়েন করেছো বলে আমি ঠিক বুঝতে পারছিলাম না আর কি। আচ্ছা, আর কেটা হচ্ছে, আর কেটাকে রনল তো আলাদা আছে। আমি স্যার। কে নাম কি? রানা। রানা, আচ্ছা বুঝলাম। নামগুলো থাকে না তো সেই জন্য বুঝি না। যাই হোক, নেক্সট ইফ এ পারসন, আমরা লকডাউনে যখন ক্লাস করাতাম তখন দারুণ সব নাম থাকতো, মানে সঙ্গীতার একটা সুন্দর নাম থাকতো, কিছু একটা লেখা, দেবযানীর নাম থাকতো মেয়াও, ঠিক আছে, মনে পড়ছে লকডাউনের ক্লাস ছিল কি তখন? স্যার কিছুটা পরের দিকে ছিলাম, তবে মধুশ্রী ওদের নাম এক একটা এক এক রকম থাকতো, চিনতে পারতাম না। আচ্ছা, তো যাই হোক, পরের পয়েন্টটা দেখো। ইফ এ পারসন ইলেক্টেড ফ্রম টু সিটস ইন আ হাউস, যদি একটা হাউসের দুটো সিট থেকে কোন একটা পারসন ইলেক্টেড হন, যেমন রাহুল গান্ধী, নরেন্দ্র মোদী, এরা দেখবে যে দুটো জায়গা থেকে একই হাউসে, মানে লোকসভাতে দুটো জায়গা থেকে ভোটে দাঁড়ান। যেমন আমাদের প্রধানমন্ত্রী গুজরাটের গান্ধীনগর থেকে ভোটে দাঁড়ান, আবার ইউপির বেনারস থেকে ভোটে দাঁড়ান, ঠিক আছে, দুটো কনস্টিটিউয়েন্সি থেকে প্রতিনিধিত্ব করার জন্য ভোটে দাঁড়ান। একটাই জিতলে কি হয়, দুটোতে যদি জেতে তাহলে দুটোর পাত থাকতে পারে না, যে কোনো একটা ভ্যাকান্ট করে দিতে হয়, আর যদি একটাতে জেতে তাহলে একটাতেই থাকলো, কোনো চাপ নেই। সেটাই বলছে ইফ এ পারসন ইলেক্টেড ফ্রম টু সিটস ইন আ হাউস হি হ্যাভ টু ভ্যাকান্ট এনি অফ ওয়ান সিট, তাকে যে কোনো একটা সিট ভ্যাকান্ট করে দিতেই হবে,
ঠিক আছে কম্পালসারি। আচ্ছা আচ্ছা আর কি বলছে ক্যান নট বি এ মেম্বার অফ বোথ পার্লামেন্ট এন্ড স্টেট লেজিসলেচার। একটা ব্যক্তি পার্লামেন্টের মেম্বার আবার স্টেট লেজিসলেচারের মেম্বার এটা হতে পারে না। মানে একজন এমপিও হবে আবার তার সাথে সাথে এমএলএ বা এমএলসিও হয়ে থাকবে, এটা কিন্তু হওয়া সম্ভব নয়। He has to resign from state legislature within 14 days. Otherwise his seat, এটা সিট হবে, বুঝতে পারছো? His seat in parliament become vacant. নতুবা পার্লামেন্টের তার সিটটা কিন্তু ভ্যাকান্ট হয়ে যাবে। খুব ইম্পর্টেন্ট। কি বলছে? একজন ব্যক্তি পার্লামেন্ট এবং স্টেট লেজিসলেচার দু জায়গারই আলাদা আলাদা করে মেম্বার হতে পারেন না, মানে একসাথে দু জায়গার মেম্বারশিপ রাখতে পারেন না। যদি সে 14 দিনের মধ্যে স্টেট লেজিসলেচার থেকে রিজাইন না করে তাহলে কিন্তু তার পার্লামেন্টের সিটটা ভ্যাকান্ট হয়ে যাবে। 2021 সালে আমাদের বিধানসভা ভোট হয়েছিল না? সেই 2000, তাই তো 2021 হয়েছিল তো। হ্যাঁ স্যার 2021 বিধানসভা ভোটে তোমরা দেখেছিলে যে তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মানে রাজ্যমন্ত্রী নিশীথ প্রামাণিক ছিলেন কোচবিহারের। আরো দু একজন ছিলেন যারা কেন্দ্রীয় মন্ত্রী কিন্তু পশ্চিমবঙ্গের বাসিন্দা হিসেবে পশ্চিমবঙ্গ থেকে ভোটে দাঁড়িয়েছিল, এমএলএ ভোটে তারা জিতেছিলেন। কিন্তু সেই সময় তারা কিন্তু জেতার পরেও যেহেতু বিজেপি রাজ্য সরকার গঠন করতে পারেনি, সুতরাং তাদের মন্ত্রিত্ব পাওয়ার আশাও নেই, সেই জন্যই তারা কিন্তু তড়িঘড়ি এক সপ্তাহের মধ্যে রিজাইন করেছিলেন। হয়তো ব্যাপারটা অনেকের মনে নেই যেহেতু অনেকদিন হয়ে গেছে। কেন? কারণ পার্লামেন্টের মেম্বার যদি স্টেট লেজিসলেচারে একবার ইলেক্টেড হয়ে যায় তাহলে যদি 14 দিনের মধ্যে স্টেট লেজিসলেচার থেকে রিজাইন না দেয় তাহলে কিন্তু পার্লামেন্ট থেকে তার সিটটা ভ্যাকান্ট হয়ে যায়। আবার উল্টোটাও যদি হয়, স্টেট লেজিসলেচারের মেম্বার পার্লামেন্টের এমপি হিসাবে ইলেক্টেড হয়েছে, তাহলেও যদি সে 14 দিনের মধ্যে স্টেট লেজিসলেচার থেকে রিজাইন না করে তাহলেও কিন্তু তার নতুন যেখানে পার্লামেন্টে ইলেক্টেড হলো সেটাও ভ্যাকান্ট হয়ে যাবে। বোঝা গেল? আচ্ছা এরপর তাহলে ভ্যাকেশন অফ সিট ভ্যাকান্ট হতে পারে কি কারণে? একটা কারণ আমরা দেখলাম ডবল মেম্বারশিপের জন্য কারুর সিট ভ্যাকান্ট হয়ে যেতে পারে। তাছাড়াও ডিসকোয়ালিফিকেশনের জন্য হতে পারে। কিভাবে ডিসকোয়ালিফিকেশন যে তিন ধরনের হতে পারে সেটা তোমাদের পড়ানো হয়ে গেছে অলরেডি। ইফ এ মেম্বার ডিসকোয়ালিফাইজ অ্যাজ পার কনস্টিটিউশন, যদি কনস্টিটিউশনে যে ডিসকোয়ালিফিকেশনের ব্যাপারগুলো বলা আছে সেই অনুযায়ী যদি ডিসকোয়ালিফাইড হয় তাহলে তার সিটটা ভ্যাকান্ট হয়ে যাবে। or representative of people's act 1951 এর representative of people's act অনুযায়ী যদি কেউ তার পদ হারিয়ে ফেলে সেই অনুযায়ী ডিসকোয়ালিফাই হয়ে যায় তাহলে কিন্তু তার সেই সিটটা ভ্যাকান্ট হয়ে যাবে। or এটা অন হবে না, এটা ও আর অর হবে। or 10th schedule বা অ্যান্টি ডিফেকশন ল অনুযায়ী, ঠিক আছে, the seat of the member will be vacant. মেম্বারের যদি অ্যান্টি ডিফেকশন ল অ্যাপ্লাইড হয়ে যায়, যদি অ্যান্টি ডিফেকশন ল অনুযায়ী সেই ব্যক্তি নিজে দলত্যাগ করেন এবং স্পিকার বা চেয়ারম্যান তিনি যদি তাকে সেই অ্যান্টি ডিফেকশন ল প্রয়োগ করে তাকে এমপি পদ থেকে সরিয়ে দেন তাহলেও কিন্তু তার সেই সিটটা বা তার সেই যে আসন সেটা ভ্যাকান্ট হয়ে যাবে। আচ্ছা নেক্সট রেজিগনেশন। আর কিভাবে ভ্যাকান্ট হতে পারে? রেজিগনেশন করলে ভ্যাকান্ট হয়ে যেতে পারে। আচ্ছা In this case, a member of Rajya Sabha may give his resignation of the resignation to the chairman. ভুল আছে, চেয়ারম্যান মানানটাও ভুল আছে, একটু ঠিক করে নিও। In this case, a member of Rajya Sabha may give his resignation to the chairman and member of Lok Sabha to the speaker. ঠিক আছে? রাজ্যসভার চেয়ারম্যান তিনি গ্রহণ করবে রাজ্যসভার মেম্বারদের রেজিগনেশন আর স্পিকার গ্রহণ করবে লোকসভার মেম্বারদের রেজিগনেশন। এর ফলে কি হবে? the seat will vacant only if the chairman or as হবে না or হবে if the chairman or speaker accepts the resignation. এখন রেজিগনেশন দিলেই ভ্যাকান্ট হয়ে যাবে। যেমন হাইকোর্টের বিচারপতি, সুপ্রিম কোর্টের বিচারপতি রাষ্ট্রপতির কাছে রেজিগনেশন লেটার পাঠালেই তার পদ ভ্যাকান্ট হয়ে যাবে। কিন্তু এক্ষেত্রে একটু অন্যরকম করা আছে। কি করা আছে? এক্ষেত্রে স্পিকার বা চেয়ারম্যান যদি মেম্বারদের সেই মেম্বার বা যে মেম্বাররা রেজিগনেশন দিতে চাইছে তাদের রেজিগনেশন বা পদত্যাগ পত্র অ্যাকসেপ্ট করে বা গ্রহণ করে তাহলেই কিন্তু সেটা ভ্যাকান্ট হবে, নতুবা হবে না। কনস্টিটিউশনের যারা মেকার তারা এটাও ভেবেছিলেন যে তৎকালীন যে পার্লামেন্টারি কান্ট্রিগুলো ছিল সেখানেও এটা হতো
পার্লামেন্ট বাদানুবাদের একটা জায়গা, যুক্তি তর্ক রাগ অভিমানের জায়গা, ঠিক আছে। সেখানে দেখা গেল কেউ রেগে মেগে বললো যে আমি রিজাইন করে দিয়ে চলে গেলাম। এখন স্পিকার বা চেয়ারম্যানকে দেখতে হবে রিজাইনটা রিয়েল রিজাইন নাকি সে কিছু একটা করে রিজাইন করার চেষ্টা করছে। কারণ আমাদের দেখবে ইউটিউবে ভিডিও অ্যাভেলেবেল আছে, বহু অনেক এমপিরাই কাজ করেছেন আগে। তার মধ্যে আমাদের বর্তমান যে মুখ্যমন্ত্রী ওনার কিন্তু এরকম একটা ভিডিও বেশ ইউটিউবে আছে, তোমরা দেখবে যে উনি কিন্তু রেজিগনেশন ছুঁড়ে দিচ্ছেন স্পিকারের কাছে যে আমি রিজাইন করলাম চলে গেলাম। এখন স্পিকার যদি ওটা নিয়ে বলে ঠিক আছে ভাই তোমার বিপদ হয়ে গেল, 6 মাসের মধ্যে আবার ওখানে ভোট করা হবে, তাহলে তো গন্ডগোল। কখনো কখনো বিরোধীরা এমনকি কখনো কখনো সরকার পক্ষের লোকেরা রেগে রেগে রেজিগনেশন দিয়ে চলে যায়। ঠিক আছে, এমন ইতিহাস আছে ভারতবর্ষে, ভারতবর্ষেই এমন ইতিহাস আছে। এখন যদি সেগুলো স্পিকার বা চেয়ারম্যান দুমদুম করে অ্যাকসেপ্ট করতে থাকে তাহলে তো প্রচুর বিপদ। সেই জন্য এখানে ব্যাপারটা আছে যে সিট ভ্যাকান্ট তখনই হবে বা তাদের রেজিগনেশন অ্যাকসেপ্ট করলে দিলেই যে অ্যাকসেপ্টেড হবে এমনটা না। স্পিকার বা চেয়ারম্যান যদি অ্যাকসেপ্ট করে তাহলেই তার সেই সিটটা ভ্যাকান্ট হবে। ঠিক আছে। আচ্ছা, এছাড়াও কি আছে? অ্যাবসেন্সের জন্য ভ্যাকান্ট হয়ে যেতে পারে, পদ ফাঁকা হয়ে যেতে পারে। স্পিকার অর চেয়ারম্যান or হবে as হবে না। Speaker or chairman can declare the seat of a member vacant if he is absent for a period of continuous 60 days without any permission. যদি কোনো একজন মেম্বার 60 দিন কন্টিনিউ, 60 দিন মানে একটা সেশন তো 60 দিনে কন্টিনিউ হয় না, খুব কম হয়। দেখা গেল এরকম পরপর 60টা দিন, সেটা দুটো সেশন মিলে হতে পারে, 3টে সেশন মিলে হতে পারে। কোন একটা মেম্বার সে কিন্তু অনুপস্থিত এবং কোন রকম নোটিশ বা কোন রকম পারমিশন এটা ছাড়াই। জেনারেলি এমপিরা সবসময় উপস্থিত থাকে এমন ব্যাপারটা নয়, বা ভারতবর্ষে প্রচুর এমপি পাবে। 60 দিন কেন, মানে এমপি পদে নির্বাচিত হওয়ার পরে রাজ্যসভা লোকসভা, রাজ্যসভায় একটু বেশি দেখা যায়, লোকসভাতেও এমপি পদে নির্বাচিত হয়ে যাওয়ার পর সে 5 বছরে যদি প্রত্যেক বছর 60 দিনের মানে 3টে সেশন যদি আমরা 20 করে 60 দিনের ধরি, তাহলে এমনও লোক পাবে যে টোটাল তার টেনিওরে সে 60 দিন কেন সে 20 দিনও ভালো করে লোকসভাতে বা রাজ্যসভাতে পৌঁছায়নি, এমনও আছে ভারতবর্ষে প্রচুর। কিন্তু সংখ্যাটা আবার কম নয়, মানে কেউ একজন আছে এমনটা না, বেশ কিছু আছে এরকম। কিন্তু তাহলে তাদের সে পদ ফাঁকা হয়ে যাচ্ছে না কেন? কারণ তারা কোনো একটা নোটিফিকেশন দিয়ে দেয় স্পিকারকে বা চেয়ারম্যানকে, এই কাজের জন্য আমি আসতে পারছি না, এই সমস্যার জন্য আসতে পারছি না। ঠিক আছে, কিন্তু কোনো নোটিফিকেশন ছাড়া, তারা যদি নোটিফিকেশন নাও দেয়, তাদের রাজনৈতিক দল থেকেও দিয়ে দেওয়া হয় যে আমার এই এমপি গুলো অ্যাবসেন্ট থাকছে বিকজ অফ তাদের এই সমস্যা। ঠিক আছে, কিন্তু কোন রকম কোন নোটিফিকেশন, কোনো পারমিশন, কোনো ইনফরমেশন ছাড়াই যদি কেউ 60 দিনের বেশি দেখা গেল 60 দিন হয়ে গেছে সে আসছে না, ঠিক আছে, তাহলে স্পিকার বা চেয়ারম্যান ক্যান ডিক্লেয়ার দ্য সিট অফ এ মেম্বার ভ্যাকান্ট। এই ক্যানটাকে ভালো করে দেখবে। ক্যান মিন স্পিকার বা চেয়ারম্যান তাকে আবার ভ্যাকান্ট করে দেবে বা তাকে তার পদ থেকে সরিয়ে দেবেই এমনটা নয়, মানে বাই ডিফল্ট কেসটা ঘটবে এমন না। স্পিকার বা চেয়ারম্যান যদি মনে করেন তাহলে দেবেন। এমনটাও হতে পারে যে কোনো একটা ব্যক্তি বহুদিন হয়েছে তিনি আর পার্লামেন্টে আসছেন না, কোনো একটা ব্যক্তি না, কোনো একটা ব্যক্তি মানে অবশ্যই এমপি। এখন সেই এমপি বহুদিন আসছেন না, স্পিকার দুম করে সরিয়ে দেবেন না। তাছাড়াও স্পিকার তার রাজনৈতিক দলের কাছে কোনো সদুত্তর পাচ্ছেন না, তাকে খুঁজে পাচ্ছেন না, তারপরেও কিন্তু তাকে শোকজ করতে পারেন, অনেক রকম ফর্মুলাটিস মেনটেন করতে পারেন। সেগুলো যদি ঠিকঠাক না হয় তারপরে স্পিকার চাইলে ভ্যাকান্ট করতে পারেন। ঠিক আছে, তাহলে মনে রাখবে যে বাই ডিফল্ট অপশন এটা কিন্তু নয়। আদার কেসেস এর ক্ষেত্রে কি বলছে, অন্যান্য কিছু ক্ষেত্রেও কিন্তু তার পদ ভ্যাকান্ট হয়ে যেতে পারে। if his election is declared void by the court, যদি কোর্ট তার ইলেকশনটাকে ভয়েড বলে দেয়। বোঝা গেল? যেমন বর্তমানে জানো যে নন্দীগ্রামের ওই আসনটার ইলেকশন নিয়ে বা কাউন্টিং নিয়ে কেস চলছে হাইকোর্টে, যেটা শুভেন্দু অধিকারী ভার্সেস মমতা ব্যানার্জি, যেখানে মমতা ব্যানার্জি একবার ডিক্লারেশন হয়েছিল অল ইন্ডিয়া টিভিতে যে মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছেন প্রায় 2000 ভোটে, তারপরে বলা হলো যে না প্রায় 4500 ভোটে উনি হেরে গেছেন। কারণ এটা নিয়ে কিন্তু কেস চলছে। দেখা গেল হাইপোথেটিক্যালি বলছি, দেখা গেল যে কাল পরশু কলকাতা হাইকোর্ট ওই কেসের রায় দিয়ে দিল যে না শুভেন্দু অধিকারী ভুলভাবে জিতেছেন, ঠিকভাবে জিতেননি, তাহলে শুভেন্দু অধিকারীর পদ ভ্যাকান্ট হয়ে যাবে, তাই তো? আচ্ছা, next, if he is elected to office of president or vice president, সব বড়গুলো আছে। স্যার প্রেসিডেন্ট, হ্যাঁ বলো।
ভুলভাবে জিতেছে, ওর পদ ভ্যাকেন্ট হয়ে যাবে কিন্তু শাস্তি হবে না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। অবশ্যই হতে পারে। ঠিক ঠিক আছে, সেটা কোর্ট ঠিক করবে কি শাস্তি হবে, কতটা শাস্তি হবে। ও হয়তো ওটা হতে পারে, যেমন ইন্দিরা গান্ধীর ক্ষেত্রে বলেছিল আগামী আগামী 6 বছর উনি আর কোন রকম রাজ্য বা কেন্দ্রীয় সরকারের কোনো পদে থাকতে পারবে না, এমএলএ এমপিও হতে পারবে না। কোর্ট ঠিক কোর্ট ঠিক করবে করবে কতটা কি শাস্তি দেওয়া হবে, অবশ্যই অবশ্যই হবে। ওকে স্যার। এবার কোর্ট যদি দেখে যেটা ওনার involvement ইনভলভমেন্ট নেই, মানে যে ব্যক্তি ভুলভাবে জিতেছেন তার ব্যক্তিগত ইনভলভমেন্ট এর মধ্যে নেই, কিন্তু প্রসেসিং এর সমস্যা বা প্রসেসিং এ ভুল ছিল, কাউন্টিং এ ভুল ছিল, বা সরকারি কর্মচারীরা ঠিকঠাক কাউন্টিং করতে পারেনি তাই এটা হয়েছে, ঠিক আছে, তাহলে ওই ব্যক্তিকে শাস্তি নাও দিতে পারে, ডিপেন্ডিং আপন কোর্ট। আচ্ছা, স্যার ইন্দিরা গান্ধীর সময় কি হয়েছিল ওটা বললেন যে? ইন্দিরা গান্ধীর সময় যে ফার্স্ট এমার্জেন্সি, ন্যাশনাল এমার্জেন্সির ক্ষেত্রে পড়িয়েছিলাম, ভিডিওটা আছে, একবার দেখে নিও। ইন্দিরা গান্ধী অ্যাকচুয়ালি 1971 সালে যখন জিতেছিলেন, তখন ইন্দিরা গান্ধীর এগেনস্টে ছিলেন এক ব্যক্তি, তার নাম রাজনারায়ণ। রাজনারায়ণ হেরে গেছিলেন, ইন্দিরা গান্ধী জিতেছিলেন। রাজনারায়ণ যেহেতু ইউপি থেকে জিতেছিলেন, রায়বরেলি থেকে, রাজনারায়ণ ইউপির হাইকোর্টে একটা কেস করেন, এলাহাবাদ হাইকোর্টে একটা ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে ইলেকশন পিটিশন ফাইল করেন। রাজনারায়ণের বক্তব্য ছিল যে ইন্দিরা গান্ধী এখানে পুরোটাই ম্যানিপুলেট করেছেন। কিভাবে? প্রথমত ভোট ঠিকঠাক হতে দেননি। উনি প্রধানমন্ত্রী ছিলেন, যার জন্য যত সরকারি কর্মচারী তাদের সকলকে ভয় দেখিয়ে ইন্দিরা গান্ধীর হয়ে ভোট করানোর জন্য বাধ্য করেছিলেন। দ্বিতীয়ত যখন কাউন্টিং হলো, সেই কাউন্টিং এও কিন্তু ইন্দিরা গান্ধী তার সরকারি কর্মচারীদেরকে বাধ্য করেছিলেন ইন্দিরা গান্ধীর পক্ষে কাউন্টটা করতে, যাতে কাউন্ট ঠিকঠাক না হয়েও ইন্দিরা গান্ধী জিতে যায়। এবং তার থেকেও বড় যেটা পরে প্রমাণিত হয়েছিল, ইউপি এলাহাবাদ হাইকোর্ট বলেছিলেন যে এখানে ফরেন ফান্ডিং করা হয়েছে, অর্থাৎ বিদেশ থেকে টাকা এনে ভারতবর্ষে ঢালা হয়েছে যাতে ইন্দিরা গান্ধীর হয়ে ভোট হয়। ঠিক আছে, বোঝা গেল? তো যার জন্য ঠিক 5 বছর পরে, কেস তো কোর্টে কেস বহুদিন চলে, ঠিক 4-5 বছর পরে তারপরে কি করা হলো আর কি, তো দুম করে এলাহাবাদ হাইকোর্ট, ভোটের প্রায় 6-7 মাস বাকি বা তারও কম সময়, সেই সময় এলাহাবাদ হাইকোর্ট বললেন যে ইন্দিরা গান্ধী করাপ্ট প্র্যাকটিস করেছেন ইলেকশনে, সেখানে রাজনারায়ণের জেতা উচিত ছিল, কিন্তু উনি ফরেন ফান্ডিং করেছেন, ভোট ম্যানিপুলেট করিয়েছেন, যার জন্য ওনাকে এই মুহূর্তে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যেতে হবে এবং আগামী 6 বছর উনি ভারতবর্ষের কোন রকম কোন সরকারি পদে থাকতে পারবেন না। বুঝা গেল? তো ইন্দিরা গান্ধী সেটা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেছিল, কিন্তু সুপ্রিম কোর্ট সেই সময় ভ্যাকেশনে ছিল, সম্ভবত সামার ভ্যাকেশনে ছিলেন। তো সুপ্রিম কোর্টের ভ্যাকেশন বেঞ্চ বললো ঠিক আছে, ওনার এমপি পদ খারিজ করা হলো যতক্ষণ না সুপ্রিম কোর্টের ফুল বেঞ্চ বা প্রধান বিচারপতিরা ফিরে আসছেন। কিন্তু এমপি ছাড়াও তো একটা ব্যক্তি প্রধানমন্ত্রী হতে পারে, সেক্ষেত্রে একটা টার্মস আছে যে 6 মাসের মধ্যে আবার তাকে এমপি হতে হয়। ঠিক আছে, তো এমপি পদ ওনার খালি করা হলো, প্রধানমন্ত্রী পদ থাকবেন, উনি পার্লামেন্টে প্রধানমন্ত্রী হিসেবে উপস্থিত হতেও হতে পারবেন, অসুবিধা কিছু নেই। প্রধানমন্ত্রী পদ থেকে ওনাকে সরানো হচ্ছে না এই মুহূর্তে। তারপরে এই প্রধানমন্ত্রী হিসেবে উনি এমার্জেন্সি জারি করে দিলেন রাষ্ট্রপতিকে বলিয়ে। ঠিক আছে, এটা আগে তো অনেকবার শুনেছো গল্পটা, ফেমাস জিনিসপত্র আর কি, এমনি মার্কেটে অনেক জায়গাতেই শুনবে গল্পগুলো। যাই হোক, আর পলিটিতে তো ইন্দিরা গান্ধী ভার্সেস রাজনারায়ণের যে কেস, সে বিখ্যাত একটা কেস স্টাডি, সব জায়গাতেই পড়েছে, ইন্দিরা গান্ধী ভার্সেস রাজনারায়ণ। ঠিক আছে, আর ভারতীয় রাজনীতির ওই আরেকটা কথা বলতে গেলে আমি রাজনারায়ণের কথাটা বলি। ওই রাজনারায়ণ কি হলো, তারপরে ইন্দিরা গান্ধী এমার্জেন্সি জারি করালো, কারণ এই সময় ভোট হলে তো হেরে যাবো, 6 মাস পরে ভোট, এত বড় কলঙ্ক মাথায় লেগে গেছে। এমার্জেন্সি জারি করিয়ে লোকসভাটাকে 2 বছর এক্সটেন্ড করালো, করে 2 বছর পরে 75 এ ভোট হওয়ার কথা ছিল, সেটা 77 এ ভোট হলো। কিন্তু এমার্জেন্সির যে অরাজকতা, সেই চূড়ান্ত অরাজকতা তৎকালীন ভারতবর্ষের সমস্ত নেতা মন্ত্রী কেউ তারা সহ্য করতে পারছিল না। যেমন বর্তমান যিনি প্রধানমন্ত্রী আছেন, উনি এমার্জেন্সির সময় মানে শিখ সেজে আর কি, মানে পাগড়ি পরে দাড়ি চাপ দাড়ি রেখে আর কি, যেমন করে শিখরা থাকেন, পাঞ্জাবিরা থাকেন, সেইভাবে ভয়ে ঘুরে বেড়াতেন যাতে ইন্দিরা গান্ধী ধরতে না পারে ওনাকে। যেমন আরো একজন ছিলেন যে সুব্রমণ্যম স্বামী, উনি কিন্তু ভারত ছেড়ে আমেরিকাতে পালিয়েছিলেন। ভারতবর্ষের সেই সময় তিনি একজন নেতা মন্ত্রী, কিন্তু আমেরিকাতে পালিয়েছিলেন আর কি ইন্দিরা গান্ধীর ভয়ে, যাতে ওনাকে অ্যারেস্ট না করতে পারে। সান ফ্রান্সিসকোতে গিয়ে বসেছিলেন।
তো এই ইন্দিরা গান্ধীর এমার্জেন্সির সময় অরাজকতা, 2 বছরের অরাজকতা দেখে সেখানে বলেছিলাম যে ফান্ডামেন্টাল রাইট গুলোকে সব সিজ করে দেওয়া হয়েছিল, সেখান থেকে মানে প্রচুর রকম ভাবে বিরোধী দলনেতাদেরকে অ্যারেস্ট করা হতো, ফান্ডামেন্টাল রাইট অফ ফান্ডামেন্টাল রাইট সাসপেন্ড করে দেওয়া হয়েছে, বাক স্বাধীনতা নেই। সুতরাং বিরোধীরা যখনই বলছে যে ইন্দিরা গান্ধীর উচিত পদত্যাগ করা, যেহেতু কোর্ট তার বিরুদ্ধে রায় দিয়েছে, কোর্ট এখনো তার স্টে অর্ডার দেয়নি সম্পূর্ণ রকম ভাবে, কন্ডিশনাল স্টে অর্ডার দিয়েছে, তো কিন্তু ইন্দিরা গান্ধী কি করছে, বাক স্বাধীনতা নেই ইমার্জেন্সির সময়, তাই সকলকে অ্যারেস্ট করে নিচ্ছে দুমদুম করে, বোঝা গেল। তো এবং চূড়ান্ত অরাজকতা, যেটার ফলে কংগ্রেসের এক নেতা ছিলেন জয়প্রকাশ নারায়ণ। জয়প্রকাশ নারায়ণ কংগ্রেস থেকে অবসর নিয়েছিলেন, কিন্তু কত সালে, 1971 সালেই তিনি অবসর নিয়েছিলেন। ঠিক আছে, 1971 সালে কেন অবসর বললাম, 1971 সালে যে লোকসভা ভোট, যেটা ইন্দিরা গান্ধী রাজনারায়ণ কে হারিয়ে জিতেছিল, সেই লোকসভা ভোটে তিনি আর লড়েননি, শরীর খারাপ, ভাই বয়স হয়ে গেছে, আমি আর পারবো না, রাজনীতি থেকে অবসর নিলাম। সেই জয়প্রকাশ জেপি তিনি কি করলেন, তিনি 1975-76 সালে নতুন করে আবার রাজনৈতিক দল গঠন করলেন। কি রাজনৈতিক দল গঠন করলেন? ভারতীয় জনতা দল। ঠিক আছে, ভারতীয় জনতা দল না, জনতা দল নামে একটা রাজনৈতিক দল তিনি সেই সময় নিলেন আর কি। তো যাই হোক, তো এখন এই রাজনৈতিক পার্টিটা যে তিনি ফর্ম করলেন সারা ভারতবর্ষ জুড়ে, এবং সকলেরই সমর্থন ছিল। পশ্চিমবঙ্গে তৎকালীন যারা কমিউনিস্ট তারাও এটাকে সমর্থন করেছিলেন, সিপিআই, সিপিআইএম, সারা ভারতবর্ষ তিনি ঘুরেছিলেন। সাথে ছিলেন মোরারজি দেশাই। মোরারজি দেশাই তোমরা জানতে যে তার প্রধানমন্ত্রী হওয়ার মূল দাবিদার ছিল নেহেরুর মৃত্যুর পরে এবং লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যুর পরে, কিন্তু কোনোবারই প্রধানমন্ত্রী হতে পারেননি। ইন্দিরা গান্ধী যখন লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যুর পর প্রধানমন্ত্রী হলেন, তিনি ছিলেন ডেপুটি প্রাইম মিনিস্টার। তো মোরারজি দেশাইও তখন, মানে কংগ্রেসের প্রচুর নেতা মন্ত্রী এটার বিরোধিতা করেছিল, এই অরাজকতার বিরোধিতা করেছিল। মোরারজি দেশাই সেই সময়ই রাজনৈতিক দল কংগ্রেস ত্যাগ করে এবং জেপির সাথে যুক্ত হয়। জেপি বলে মোরারজি দেশাইকে যে এই রাজনৈতিক দলের দায়িত্ব তাকে নিতে, কারণ সে এখনো তার মোটামুটি চলাফেরা করার ক্ষমতা আছে, কিন্তু জেপি অনেক বয়স্ক। যদিও পশ্চিমবঙ্গ, এই সমস্ত জায়গায়, কলকাতা, এই সমস্ত জায়গায় দাপিয়ে বেরিয়েছিলেন জেপি। এই তৎকালীন ইমার্জেন্সির সময় জেপি কলকাতায় কি করেছিলেন এবং তার সাথে কমিউনিস্ট পার্টিগুলোর কি ভূমিকা ছিল, এটা নিয়ে একটা সুন্দর ইতিহাসও আছে। যাই হোক, অত ডিপে আর ঢুকছি না। এখন ওই তারপরে প্রথম অকংগ্রেসী সরকার তৈরি হয় মোরারজি দেশাইয়ের আন্ডারে। মোরারজি দেশাই তড়িঘড়ি সংবিধানের এমার্জেন্সি গুলো কোমর ভেঙে দেওয়ার চেষ্টা করে, অ্যামেন্ডমেন্ট করে, এবং সেটা করেও ফেলেন। ঠিক আছে, কিন্তু সমস্যা হয়ে গেছিল, অটল বিহারী বাজপেয়ী তখন ছিলেন মোরারজি দেশাইয়ের সরকারের বিদেশ মন্ত্রী। অটল বিহারী বাজপেয়ী ছিলেন আরএসএস এর নেতা, কিন্তু ভারতীয়রা সেই সময় আরএসএস কে খুব ভালোভাবে নিতেন না, এবং একজন দেশের নেতা, বিদেশ মন্ত্রী, তিনি আরএসএস এর জনসভায় প্রকাশ্যে সভা করছেন, এটা নিয়ে ওই মিলিজুলি সরকার ছিল, জোট সরকার ছিল মোরারজি দেশাই, তার মধ্যেই একটা অন্তর্কলহ বেঁধে যায়। মোরারজি দেশাই বুঝতে পারেন যে সরকার টিকিয়ে রাখা সম্ভব নয়। মোরারজি দেশাই দেখেন যে তার মোটামুটি যেটুকু করা সেটুকু তিনি করে দিয়েছেন 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978 মধ্যে দিয়ে। সুতরাং তিনি কেটে পড়েন মানে তিনি রিজাইন করে দেন। সরকার দুম করে যাতে না পড়ে যায় তার জন্য তড়িঘড়ি চৌধুরী চরণ সিং কে প্রধানমন্ত্রী করা হয়, কিন্তু চৌধুরী চরণ সিং তখন এমপি ছিলেন না। চৌধুরী চরণ সিং 6 মাসের মধ্যে এমপি হয়ে তবে পার্লামেন্টে আসতে হতো তাকে, কিন্তু সেই চৌধুরী চরণ সিং এর সরকার সেটাও ভেঙে যায় 6 মাসের মধ্যেই। যার জন্য বলা হয় যে চৌধুরী চরণ সিং একমাত্র প্রাইম মিনিস্টার যে কিনা প্রাইম মিনিস্টার কিন্তু কখনো পার্লামেন্টে হাজির হয়নি। ঠিক আছে, কেন বললাম এত কথা? এরপর যখন আবার ওই সরকারকে হারিয়ে ফের মোরারজি দেশাই ওই সরকার বা চৌধুরী চরণ সিং কে হারিয়ে ফের সরকার পড়ে গেল, মানে আবার ভোট করতে হবে। পুনরায় 1980-81 সালে ইন্দিরা গান্ধী আবার ক্ষমতা এলেন, আরো অনেক বেশি আসন পেয়ে ক্ষমতা এলেন। 71 সালে যে আসন পেয়েছিলেন তা সেটাকে ছাপিয়ে আর অনেক বেশি ক্ষমতা নিয়ে, মানে আসন নিয়ে ক্ষমতা এলেন। ঠিক আছে, এবং সেই 1980-81 সালের ইন্দিরা গান্ধীর যে সরকার, সেই সরকারে রাজনারায়ণ পেলেন ক্যাবিনেট মিনিস্ট্রি। ঠিক আছে, একটা গুরুত্বপূর্ণ মন্ত্রী পদ রাজনারায়ণ পেয়ে গেলেন। অর্থাৎ কেন এত কথা বললাম, কারণ রাজনীতিতে এটা হতে থাকে যে কে শত্রু, কে আপন, কে পর, এসব কিছু নেই। আজকে যে আপন, কালকে সে পর, তারপরের দিন যে শত্রু, এটা রাজনীতিতে হবে।
দুতরফ থেকে হতে পারে, খারাপ দিক থেকেও হতে পারে, যে ধান্দাবাজ মানুষের রাজনীতি, কেবলমাত্র পদ পেলেই পদের লোভে সব দিকে ছুটে বেড়ায়, এটাও হতে পারে। আবার সুরাজনীতিতেও হতে পারে। সুরাজনীতিতে কিভাবে হতে পারে, যে প্রত্যেকটা রাজনীতিবিদ বা রাজনৈতিক ব্যক্তিত্ব তাদের নিজস্ব মতবাদ আছে, নিজস্ব নীতি আছে। যদি তার নীতিকে, তার মতবাদকে ঠিকঠাক সমর্থন, মতবাদকে ঠিকঠাক যদি কি বলবো মানে ফ্রুটফুল প্লেস না দিতে পারে, তাহলে সে অবশ্যই অন্য জায়গাতে গিয়ে তার মতবাদটা রাখতে পারে। এটা তার স্বাধীনতা থাকা উচিত। ঠিক আছে। অর্থাৎ মানুষ তো রাজনীতি করে দেশের মঙ্গল কামনায়। দেশের মঙ্গল কামনায় কখনো যদি তার মনে হয় যে এই মুহূর্তে এই ব্যক্তির থেকে এই ব্যক্তির দ্বারাই দেশের বেশি হিত হবে, তাহলে সে তার সাথে জোট বাঁধতেই পারে। ঠিক আছে, ভালো দিক থেকে এটা হতে পারে। ইতিহাসেও তোমরা পড়েছো স্ট্যাফোর্ড ক্রিপস, ঠিক আছে, একটা সময় ভারতবর্ষে এসেছিলেন এক সরকারের হয়ে, তারপরে আবার ভারতবর্ষে এলেন। ক্রিপস মিশন যখন হয়েছিল তখন স্ট্যাফোর্ড ক্রিপস কার আন্ডারে ছিল? ক্রিপস তখন তো নেতা ছিলেন তৎকালীন ব্রিটিশ প্রাইম মিনিস্টার, নাম ভুলে যাচ্ছে, মনে পড়ছে না। যাই হোক, পরে আবার ফের যখন এটি সরকার এলো, তো এটি সরকারের হয়ে আবার ফের ক্যাবিনেট মিশনের মধ্যে দিয়ে ফের ভারতবর্ষে এলেন। এটা বিদেশেও ঘটে, আগাগোড়াই ঘটে, এটা নিয়ে কোনো চাপ নেই। আচ্ছা, যাই হোক, বোঝা গেছে আশা করছি। পুরোনো এমার্জেন্সি ব্যাপারটা একটু পড়ো, কারণ সামনের সপ্তাহে সম্ভবত এমার্জেন্সি থেকে কোশ্চেন অ্যান্সার বেশ কিছু করাবো। ঠিক আছে, এমার্জেন্সিটা একটু দেখে নিও, পড়ে নিও। আচ্ছা, এখানে আমি আদার কেসেস এর মধ্যে আবার ফিরে আসি। আদার কেসেস এর ক্ষেত্রে বলছে, যদি তিনি প্রেসিডেন্ট বা গভর্নর পদে ইলেক্ট হয়ে যান, তাহলে তার এমপি পদ খারিজ হয়ে যাবে। যেমন প্রণব মুখার্জি এমপি ছিলেন, লোকসভার এমপি ছিলেন, সেখান থেকে তিনি হয়ে গেলেন প্রেসিডেন্ট। তাহলে লোকসভার ওই এমপি পদ, জঙ্গিপুরের যে এমপি ছিলেন প্রণব মুখার্জি, সেটা ভ্যাকান্ট হয়ে গেল, জঙ্গিপুরে আবার নতুন করে ভোট করাতে হলো। আচ্ছা, নেক্সট, if a member appointed as governor of a state, যদি একজন মেম্বার স্টেট গভর্নর হিসেবে অ্যাপয়েন্টেড হন, মানে কোনো একটা রাজ্যের এমপি ছিলেন, কোনো একটা রাজ্যের গভর্নর হিসেবে তাকে পাঠিয়ে দেওয়া হলো, তাহলে কি হবে? তাহলেও কিন্তু তার সেই পদটা ভ্যাকান্ট হয়ে যাবে। আচ্ছা, ভ্যাকেশন অফ সিটের মধ্যে এইটুকু ছিল। কি কিভাবে ভ্যাকান্ট হতে পারে? একটা হচ্ছে ডাবল মেম্বারশিপের জন্য, একটা ডিসকোয়ালিফিকেশনের জন্য, আচ্ছা রেজিগনেশনের জন্য, অ্যাবসেন্সের জন্য, এছাড়াও আদার কেস। এখানে আদার কেসেসের মধ্যে একটা জিনিস বলা নেই, বলো তো কি বলা নেই? একটা খুব কমন পয়েন্ট এখানে নেই। কি বলতে পারবে কেউ? অর্পিতা? স্যার কোয়েশ্চেনটা কি করলেন আরেকবার বলুন। বলছি এই ভ্যাকেশনের মধ্যে বা ভ্যাকেটিং অফ সিটের মধ্যে আদার কেসেস এর মধ্যে আরেকটা খুব কমন পয়েন্ট, যেটা থাকা উচিত ছিল, না থাকলেও চলে, কিন্তু সেটা কি হতে পারে? আরেকটা রকম ভাবে ভ্যাকান্ট হতে পারে। প্রফিট। হ্যাঁ, ডেথ। হ্যাঁ, যদি তিনি মারা যান, তাহলে তো ভ্যাকান্ট হয়ে যাবে তার জায়গাটা। ঠিক আছে, অশুভ কথাবার্তা বলতে নেই, তাই আমরা পরের দিকে যাচ্ছি। স্পিকার। আচ্ছা, স্পিকার ব্যাপারটা তোমরা আগে পড়েছো কিছুটা, কিন্তু এখানে দেখবো যে স্পিকারের পার্লামেন্টারি কাজকর্মগুলো একটু জানবো এখানে। আচ্ছা, স্পিকার ইজ ইলেক্টেড ইন লোকসভা অ্যামং ইটস মেজরিটি পার্টি লোকসভায় যারা থাকে তাদের মধ্যে থেকে একজনকে স্পিকার নির্বাচন করা হয়। সেগুলো আগে তোমাদেরকে ভালো করে মোটামুটি দেখানো হয়েছে, বোঝানো হয়েছে। And supported by all the members of লোকসভা, লোকসভার সমস্ত মেম্বার তাকে সাপোর্ট করে। এটা একটা ট্র্যাডিশন, অন্য কিছু না। এখানে কোথাও লেখা নেই যে এটা করতেই হবে, কারণ যে স্পিকার ইলেক্ট যখন একবার হয়ে যায়, যতক্ষণ সেই ব্যক্তিটা কোনো একটা রাজনৈতিক দলে এমপি ছিল, তখন সে রাজনৈতিক দলের থাকে। ইলেক্ট হয়ে যাওয়ার পরে যেহেতু স্পিকার ইলেকশন হয়ে গেল, ইলেক্ট হয়ে যাওয়ার পরে স্পিকার মানে সকলের স্পিকার, সরকারের স্পিকার, বিরোধী স্পিকার, আর যে কোনো নির্দল প্রার্থী তারও স্পিকার। ঠিক আছে, সুতরাং তখন সবাই ওনাকে সম্মান করেন, ওনাকে সাপোর্ট করেন। আচ্ছা, if office of speaker falls vacant, elect new member. যদি স্পিকারের অফিস কোনো রকম ভাবে ভ্যাকান্ট হয়ে যায়, তাহলে নতুন মেম্বারকে আবার স্পিকার হিসেবে ইলেক্ট করা হয়।
অর্থাৎ স্পিকার দেখা গেল প্রেসিডেন্ট হয়ে গেলেন, স্পিকার ভাইস প্রেসিডেন্ট হয়ে গেলেন, স্পিকার গভর্নর হবে না, চাপ নেই। ঠিক আছে, তাহলে কিন্তু কি হতে পারে, জেনারেলি স্পিকার মারা গেলেন, রিজাইন দিলেন, রিজাইন করলেন, তাহলে কিন্তু নতুন স্পিকার ইলেক্ট করা হবে, নতুন মেম্বারকে স্পিকার হিসেবে ইলেক্ট করা হবে। আচ্ছা, ডেট অফ ইলেকশন অফ স্পিকার ইজ ফিক্সড বাই দ্য প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট ঠিক করে দেয় স্পিকারের ইলেকশনের ডেটটা কবে থাকবে বা কবে স্পিকার ইলেক্ট করা হবে। আচ্ছা, তার আর ইলেক্ট করা হয় কার দ্বারা? ইলেক্ট করা হয় স্পিকার ইলেকশনের যে প্রসেস সেটাকে কন্টিনিউ করে প্রোটেম স্পিকার, কিন্তু ডেটটা ঠিক করে দেয় প্রেসিডেন্ট। আচ্ছা, এরপর জানবো টার্ম। স্পিকার রিমেইনস ইন অফিস ডিউরিং দ্য লাইফ অফ লোকসভা। লোকসভার লাইফ অনুযায়ী স্পিকার কিন্তু অফিসে থাকে। যতদিন লোকসভা আছে ততদিন স্পিকার আছে। লোকসভা ভেঙে গেল মানে জেনারেলি স্পিকার তার পদ হারিয়ে ফেললো। ঠিক আছে। আচ্ছা, whenever the Lok Sabha is dissolved, Speaker does not vacate his or her office till the announcement of the next general election. যদি এই যে বললাম জেনারেলি স্পিকার তার পদ হারিয়ে ফেলে মানে লোকসভা 5 বছর অন্তর ভেঙে যায়। কেন ভেঙে যায়? 5 বছর অন্তর পুনরায় যখন এই 2024-এ লোকসভা ইলেকশন, তারপরে 2029-এর লোকসভা ইলেকশন, 2029-এ যখন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নোটিফিকেশন দেবে পুনরায় লোকসভা ইলেকশনে, তখন কিন্তু লোকসভা ভেঙে যাবে অটোমেটিক্যালি। তখন লোকসভার স্পিকার থাকবেন না, কেবলমাত্র মন্ত্রীগুলো থেকে যান। মন্ত্রীগুলো থেকে যান, মানে লোকসভায় থাকে না, মন্ত্রীগুলো তাদের পদে থেকে যান যতক্ষণ না নতুন সরকার গঠন করা হচ্ছে। ঠিক আছে। কিন্তু উল্টোটা যদি হয়, দেখা গেল যে লোকসভা ডিজলভ হয়ে গেল অন্য কোনো কারণে 5 বছরের আগে 2027-এ, 28-এ, 26-এ, 25-এ যখন খুশি ডিজলভ হয়ে গেল, বা সরকার তার সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারল না, বা এই মুহূর্তে এনডিএ যারা শরিক আছে তারা সবাই সরে গেল, এনডিএর সাথে আর কেউ জোট করতে এলো না, তাহলে লোকসভা ডিজলভ হয়ে যাবে। মানে এইরকম ব্যাপারে যদি লোকসভা ডিজলভ হয়ে যায় তাহলে কি হবে? তাহলে কিন্তু স্পিকার সঙ্গে সঙ্গেই তার পদ হারিয়ে ফেলবে না। কতদিন স্পিকার পদে থাকবে? যতদিন না নতুন করে জেনারেল ইলেকশন অ্যানাউন্সমেন্ট হচ্ছে। বোঝা গেল ব্যাপারটা? বিশ্বজিৎ? হ্যাঁ স্যার। প্রসেনজিৎ কোথায়? আজকে নেই। হ্যাঁ স্যার আছি। আচ্ছা। তাছাড়া কি বলছে? he or she has to vacate his seat in the following cases. আচ্ছা, তোমাদেরকে একটা কথা বলে রাখি, he she এইসব কিছু লিখতে হবে না। ঠিক আছে। যখন এই সামনে ডেসক্রিপটিভ আসছে, যখনই তোমরা মনে করবে যে হি বা সি এরকম কি দিয়ে লিখবো ডেসক্রিপটিভে, সিটাকে অ্যাভয়েড করবে। মানে জেন্ডার ডিসক্রিমিনেশনের জন্য বলছি যে তা নয়, সিটাকে অ্যাভয়েড করে কেবলমাত্র হি দিয়ে লিখলেই চলবে। ঠিক আছে। এটা আমাদের জেনারেল একটা রুল, ইংলিশ গ্রামারের রুল না, কনস্টিটিউশন বা পলিটির ক্ষেত্রে বা লয়ের ক্ষেত্রে যে কোনো পদের ক্ষেত্রে, এই ধরনের পদের ক্ষেত্রে প্রোনাউনটা হি ইউজ করা হয়। ঠিক আছে। এখন এখানে হি মানে হি মে বি সি অর হি মে বি হি, বাট ইউজ করা হয় প্রোনাউনটা হি, এবং এটা সর্বজন সম্মত। মানে কোনো যদি সত্যি পলিটিক্যাল সায়েন্সের টিচার খাতা দেখেন বা কনস্টিটিউশনাল লোক খাতা দেখেন, তাহলে তোমাকে ব্যাপারটা নিয়ে কাটাছেঁড়া করবে না। চাপ নেওয়ার কিছু নেই। মানে এই সামনে তো আবার সব বলতে ডেসক্রিপটিভ আসবে, সেই জন্য বললাম he or she has to vacate his seat in following cases. তাদেরকে ফলোইং কেসে সিট ভ্যাকান্ট করতে হতে পারে স্পিকারকে। কি ক্ষেত্রে? if election of the Lok Sabha constituency of speaker is called void by the Supreme Court. বানানটা ভুল আছে, দেখেই বুঝতে পারছো। যদি লোকসভা কনস্টিটিউয়েন্সি যেখান থেকে স্পিকার জিতে এসেছিল, স্পিকার হতে গেলে তো এমপি হতে হবে, একটু আগে বললাম, তাহলে সেই এমপি পদটা বা যে কনস্টিটিউয়েন্সির যে ভোট হয়েছিল সেই ভোটটাই সুপ্রিম কোর্ট ভয়েড করে দিল। বললো না ভোটটা ঠিকঠাক হয়নি, ওই যেমন ইন্দিরা গান্ধীর গল্প বললাম এইরকম ঘটনা, তাহলে স্পিকারকে তার পদ ছাড়তে হবে। আচ্ছা। আর কি বলছে? if he resigns by writing a resignation letter to the deputy speaker, যদি তিনি ডেপুটি স্পিকারের কাছে রেজিগনেশন লেটার দিয়ে রিজাইন করে দেন, তাহলেও কিন্তু তার পদ ফাঁকা হয়ে যাবে। ঠিক আছে। আমরা দুটো জিনিস দেখেছিলাম, আবারও বলি যে প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্টের কাছে রেজিগনেশন লেটার দেন, আর স্পিকার ডেপুটি স্পিকারের কাছে দেন। উল্টোটা হয়, ভাইস প্রেসিডেন্টকে রেজিগনেশন লেটার দেন, ডেপুটি স্পিকারকে রেজিগনেশন লেটার দেন। এই দুটো ক্ষেত্রেই প্রেসিডেন্ট আর স্পিকারের ক্ষেত্রে দেখি তার পরের পদকে রেজিগনেশন দিতে। সেক্ষেত্রে প্রেসিডেন্টটা নয় বুঝলাম যে কেন দেয়, কারণ প্রেসিডেন্টের উপরে তো কেউ নেই ভাই, কার কাছে রেজিগনেশন লেটার পাঠাবে।
ঠিক আছে হতে পারতো প্রেসিডেন্টকে যে শপথ বাক্য পাঠ করায় প্রধান বিচারপতি তার কাছে পাঠাতে পারতো, কিন্তু না, এইরকম করার মূল যে কারণটা, মূল কারণ হলো দুজনে যদি দুজনকে রেজিগনেশন দেওয়ার ব্যাপার থাকে, যে একে অপরকে রেজিগনেশন দিতে হবে, যদি দিতে চায়, তাহলে দুজন একসাথে কখনোই ভ্যাকান্ট হতে পারবে না, দুজন একসাথেই রেজিগনেশন লেটার দিয়ে পালিয়ে যেতে পারবে না। ঠিক আছে, একটা পদ ভ্যাকান্ট হয়ে গেল মানে অন্যজনকে থাকতেই হবে, সেক্ষেত্রে চালাতে সুবিধা হবে। মানে প্রেসিডেন্ট রেজিগনেশন লেটার দিলেন, তার মানে কিন্তু ভাইস প্রেসিডেন্ট এই মুহূর্তে প্রেসিডেন্ট হিসাবে কাজ করবেন, তখন ভাইস প্রেসিডেন্টের পদটা ফাঁকা বা যে কোনো একটা পদ ফাঁকা, তাই ভাইস প্রেসিডেন্ট চাইলে সেই সময় রেজিগনেশন লেটার দিতে পারবেন না। স্পিকারের ক্ষেত্রেও তাই, স্পিকারকে দেয়, স্পিকার ডেপুটি স্পিকারকে রেজিগনেশন লেটার দেন, তার কারণ দুজনে একসাথে রিজাইন করলে কিন্তু হাউস চালাতে সমস্যা হতে পারে, তাই যাতে দুজনে একসাথে রিজাইন না করতে পারে, তাই এই পদ্ধতি অনুসরণ করা হয়েছে। এই পদ্ধতি পৃথিবীর আরো বেশ কিছু দেশে বেশ কিছু ক্ষেত্রে এরকম অনুসরণ করা হয়েছে, আগেও হয়েছে, বর্তমানেও হয়। আচ্ছা, এরপর রিমুভাল অফ স্পিকার। রিমুভালে কি বলছে? 14 days অ্যাডভান্স হ্যাজ টু বি গিভেন, 14 দিনের আগের একটা নোটিশ দিতেই হবে। ঠিক আছে, কেন দিতে হবে? রিমুভাল প্রসেস যেটা চলবে সেটা তো লোকসভাতে চলবে, রিমুভাল প্রসেস, সেই রিমুভাল প্রসেস যেটা চলবে সেটাকে স্পিকারের সভাপতিত্বে যাতে না চলে সেই জন্য এটা দেওয়া হয়। মানে স্পিকার সেই চেয়ারে বসে আছেন এবং স্পিকারের রিমুভাল প্রসেস চলছে, এটা ঠিক না, দুদিক থেকে ঠিক না। একটা তো সাম্মানিক দিক থেকে ঠিক না যে সেই স্পিকার চেয়ারে বসে আছেন, তার রেজিগনেশন প্রসেস চালাচ্ছি, রেজলিউশন চালাচ্ছি, আর একটা এটা বিচারের দিক থেকেও ঠিক না যে বিচারপতি বিরুদ্ধে বিচার ডাকা হয়েছে সেই বিচারপতি বিচার করছেন, এমনটাও যাতে না হয়। আচ্ছা, নেক্সট, when the resolution is under consideration, যখন সেই রেজলিউশনটা কনসিডারেশনের মধ্যে থাকবে, মানে সেই রেজলিউশনটা নিয়ে কাজকর্ম চলছে, সেই পিরিয়ডটাতে হি ক্যান নট প্রিসাইড দ্য হাউস, তখন কিন্তু স্পিকার প্রিসাইড করতে পারবে না, তার জন্য 14 দিন আগে নোটিশ দেওয়া হয়। ঠিক আছে, যে আমরা আপনার রেজিগনেশনের বা সরি আমরা আপনার রিমুভাল রেজলিউশন নিয়ে আসছি, আপনাকে নোটিশ দেওয়া হলো, আপনি কিন্তু এরপরে থেকে আর 14 দিন ম্যাক্সিমাম, এরপরে আপনি 14 দিন থাকতে পারবেন, তারপরে থেকে কিন্তু আপনি যতদিন না এই রেজলিউশনটা কমপ্লিট হচ্ছে আপনি স্পিকারের চেয়ারে বসতে পারবেন না। কিন্তু স্পিকারের চেয়ারে যদি নাও বসে তাহলে তো সে একজন এমপি, সেই জন্যই বলছে বাট হি মে বি প্রেজেন্ট, কিন্তু তিনি প্রেজেন্ট থাকতে পারেন হাউসে অ্যাজ অ্যান এমপি, অবশ্যই হাউসে প্রেজেন্ট থাকতে পারেন, মানে সেই সময় তিনি স্পিকারের চেয়ারে বসবেন না, কিন্তু হাউসে তিনি প্রেজেন্ট থাকতে পারেন এমপি হিসাবে। বোঝা গেল? এবং যদি তার বিরুদ্ধে কোনো কথা থাকে সে তার আত্মপক্ষ সমর্থন করতে পারে, সেখানে সেই হাউসের মধ্যেই একজন এমপি হিসাবে এটা করতে পারেন। বোঝা গেল প্রথম দুটো পয়েন্ট? আচ্ছা, এবারে ব্যাপারটা হচ্ছে দেখা গেল যে স্পিকার তো এরকম একজন এমপি হিসাবে রয়েছে, তাহলে তিনি নিশ্চয়ই যখন ভোটাভুটি হবে যে রেজলিউশনটা পাস করা হবে কি হবে না, তখন তিনি ভোটও দিতে পারবেন। ঠিক আছে, ভোট দিতে পারবেন মানে অ্যাজ অ্যান এমপি তিনি ফার্স্ট ইন্টেন্স যে ভোট সেটা দিতে পারবেন। বোঝা গেল? যদি টাই হয় তাহলে স্পিকার হিসেবে সে কিন্তু সেই কাস্টিং ভোটটা তিনি আর দিতে পারবেন না, কারণ সেই সময় তিনি স্পিকার হিসেবে কাজ করছেন না, তার ফার্স্ট ইন্টেন্সের ভোটটা, তার পক্ষের ভোটটা সে দিতে পারবে, সে নিজের হয়ে নিজের ভোটটা দিতে পারবে। আচ্ছা, কি বলছে? দেন হি ক্যান নট স্পিক এন্ড টেক পার্ট এন্ড হি ক্যান ভোট। আচ্ছা, সরি ক্যান নট না, ক্যান নট কেন বলছে? তখন তিনি কথা বলতে পারবেন এবং সেই প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন, বাট স্পিকার হিসেবে নয়। He can vote in first instance, তিনি ভোট দিতে পারবেন, not in case of ইকুয়ালিটির ক্ষেত্রে বা টাই এর ক্ষেত্রে তিনি যে কাস্টিং ভোটটা দেন সেই কাস্টিং ভোট কিন্তু তিনি দিতে পারবেন না। ঠিক আছে, কাস্টিং ভোট তিনি দিতে পারবেন না। আর কি বলা হচ্ছে? if the resolution is passed by the effective majority in the Lok Sabha, speaker is removed. যদি effective majority তে লোকসভাতে পাস করা হয় তাহলে স্পিকার তার পদ হারিয়ে ফেলে। আচ্ছা, রোল অফ স্পিকারের রোল হবে, একটা রুল আছে, রোল হওয়া উচিত, ঠিক করে নিও। আচ্ছা, রোল অফ স্পিকার, হেড অফ লোকসভা, স্পিকার ইজ দ্য হেড অফ লোকসভা। আচ্ছা, হেড অফ লোকসভা মানেই কিন্তু লিডার অফ লোকসভা নয়, হেড অফ লোকসভা হচ্ছে স্পিকার, আর লিডার অফ লোকসভা জেনারেলি প্রাইম মিনিস্টার। ঠিক আছে, বোঝা গেল? লিডার অফ লোকসভা আর হেড অফ লোকসভা দুটো এক নয়। প্রাইম মিনিস্টার যদি রাজ্যসভা থেকে হয় তাহলে লোকসভায় তার অন্য কোনো প্রাইম মিনিস্টার বা অন্য কোনো
ওই দলের নেতাকে লোকসভার লিডার হিসেবে তিনি রাখবেন। যেমন মনমোহন সিং ছিলেন প্রাইম মিনিস্টার, কিন্তু তিনি রাজ্যসভার নেতা, তাই লোকসভাতে হেড অফ লোকসভা হিসেবে, লোকসভাতে লিডার হিসেবে, হেড না, লিডার হিসেবে তিনি ছিলেন প্রণব মুখার্জি। ঠিক আছে। আচ্ছা, তো তিনি হচ্ছেন লোকসভার হেড, লোকসভার প্রধান, মানে কিন্তু লিডার নয়। আচ্ছা, he or she is the guardian of powers and privileges of the members মানে এমপি, এমপিদের যে পাওয়ার এন্ড প্রিভিলেজেস সেগুলো সব কে প্রদান করে? তাদেরকে স্পিকার প্রদান করে। এন্ড দ্য হাউস এন্ড ইটস কমিটি, এই হাউসের যে পাওয়ার সেটা স্পিকারের থেকে আসে, এই কমিটির যে স্পিকারের হাউসের মানে লোকসভার যে কমিটিগুলো আছে তাদের যে পাওয়ার, তাদের যে ক্ষমতা, সেগুলো সব কিন্তু ডিরাইভড হয় কোথায় থেকে? স্পিকারের থেকেই ডিরাইভড হয়। অর্থাৎ স্পিকার তাদেরকে সেই ক্ষমতা প্রদান করে থাকে। যেমন তোমরা দেখেছো যে সিবিআই কোনো এমপি কে অ্যারেস্ট করতে হলে স্পিকারকে নোটিশ পাঠাতে হয়, স্পিকার গ্রিন সিগন্যাল দিলে তবেই সিবিআই তাদেরকে অ্যারেস্ট করতে পারে, তাই তো? বোঝা গেল? আচ্ছা, next he is the principal spokesman of the house, এই হাউসের তিনি হচ্ছেন প্রিন্সিপাল স্পোকসম্যান। তিনি যেটা বলবেন সেটাই শেষ কথা, তিনি ডিসাইড করে দেবেন ওই হাউসে কি হবে না হবে। his decision in all parliamentary matters is final, সমস্ত পার্লামেন্টারি ম্যাটারে তার ডিসিশনটা হচ্ছে ফাইনাল। ঠিক আছে। যদিও পার্লামেন্ট আমরা আগেও বলেছি স্পিকার পড়ানোর সময়, যেমন সেন্ট্রাল এক্সিকিউটিভের ক্ষেত্রে আমরা দেখি হাইয়েস্ট এক্সিকিউটিভ প্রেসিডেন্ট, সেকেন্ড হাইয়েস্ট ভাইস প্রেসিডেন্ট এবং তারপর প্রাইম মিনিস্টার। অ্যাকচুয়াল আমাদের দেশের রিয়েল এক্সিকিউটিভ হচ্ছে প্রাইম মিনিস্টার, তিনি সমস্ত ক্ষমতা ভোগ করেন। পার্লামেন্টের ক্ষেত্রেও তাই, পার্লামেন্টে সেখানে প্রেসিডেন্টের একটা পদ আছে, সেখানে তার উপরে ভাইস প্রেসিডেন্টের একটা পদ আছে, তারপর স্পিকারের পদ। কিন্তু পার্লামেন্টের রিয়েল এক্সিকিউটিভ বা রিয়েল ক্ষমতা ভোগ করে স্পিকার। ঠিক আছে। সমস্ত পার্লামেন্টারি ম্যাটারে তার ডিসিশনটাই হচ্ছে ফাইনাল। এখানে পার্লামেন্টারি ম্যাটার মিন্স পার্লামেন্টারি ম্যাটার, এখানে লোকসভা ম্যাটারের কথা বলছে না। আচ্ছা, হি এনজয়স গ্রেট হবে, এটা ঠিক করে নিও। হি এনজয়স গ্রেট অনার এন্ড হাই ডিগনিটি, এটা এন্ড হবে, এন্ড সুপ্রিম অথরিটি উইদিন দ্য পার্লামেন্ট। একটু আগে যেটা বললাম, পার্লামেন্টের গ্রেট অনার, হাই ডিগনিটি এন্ড সুপ্রিম অথরিটি তিনি এনজয় করেন পার্লামেন্টের মধ্যে। পার্লামেন্টের মধ্যে স্পিকারের উপরে কথা বলার মতো মানুষ নেই, মানে সেরকম এক্সিকিউটিভ নেই। যদিও যেহেতু স্পিকার কোনো একটা দল থেকে নির্বাচিত হয় এবং সেই দলের প্রধান হিসেবে প্রধানমন্ত্রী থাকে, তাই আমরা দেখতে পাই জেনারেলি বেশ কিছু ক্ষেত্রে প্রধানমন্ত্রীকে বেশি সময় করা হয়। প্রধানমন্ত্রীর কথা স্পিকার শুনে নেয়, দুম করে হ্যাঁ প্রধানমন্ত্রী যেটা বলে সেটা হবে। তবে অ্যাজ পার কনস্টিটিউশন, আমাদের যে কনস্টিটিউশনের যে কি বলবো ধারা, সেই অনুযায়ী কিন্তু স্পিকারই সমস্ত কিছু ভোগ করে। আচ্ছা, next power and duties of speaker, কি করেন স্পিকার? হি মেইনটেইনস দ্য অর্ডার এন্ড ডেকোরাম ইন দ্য হাউস, হাউসের অর্ডার এবং ডেকোরাম তিনি মেইনটেইন করেন, তিনি ঠিক করে দেন হাউস কিভাবে চলবে। যেমন কিছুদিন আগে দেখলে যে আমাদের স্পিকার ওম বিড়লা, তিনি কিছু শব্দের উপরে বা কিছু শব্দ বন্ধনের উপরে একেবারে মানে কি বলবো স্যাংশন লাগিয়ে দিলেন, বললেন যে এগুলো পার্লামেন্টে ইউজ করা যাবে না, চোর এটসেট্রা এটসেট্রা অনেক কিছু বললেন। মানে জেনারেলি আমরা দেখলাম সেই কথাগুলোই যেগুলো বলে বিজেপি নেতাদেরকে আক্রমণ করে বিরোধীরা, এগুলো পার্লামেন্টে ইউজ করা যাবে না তিনি বলে দিলেন। তাহলে স্পিকার অল ইন অল বলেছেন, মানে ওই কথাগুলো আর পার্লামেন্টে ইউজ করা যাবে না। অর্ডার বা ডেকোরাম মানে ঐতিহ্য তিনি মেইনটেইন করবেন। পার্লামেন্টে কিন্তু ওই হুইসেল বাজানো যায় না। দেখা গেল যে কেউ বললো যে খুব ভালো বক্তব্য রেখেছে রাহুল গান্ধী, আমার প্রিয় নেতা, দাঁড়িয়ে সিনেমা হলে যেমন করে সেই রকম করে দিলাম, এটা সিটিভিটি মেরে দিলাম, এটা করা যাবে না। তাই জেনারেলি তোমরা দেখবে পার্লামেন্টের টেবিল চাপানোর একটা রেওয়াজ খুব আছে। ঠিক আছে, বোঝা গেল? দু রকম ভাবে টেবিল চাপানো হয়, একটা নির্দিষ্ট তালে, যদি সেটা সমর্থনযোগ্য হয় সেটা সমর্থন, আর উল্টো পাল্টা চাপড় চুপড় করে মারা মানে বোঝা যাবে যে এটাকে কেউ সমর্থন করছে না। যাই হোক, আচ্ছা, ফর কন্ডাক্টিং বিজনেস এন্ড রেগুলেটিং ইজ প্রসিডিং, এই সমস্ত ক্ষেত্রেই স্পিকার কি করেন? তার পাওয়ারটাকে ইউজ করেন যে পার্লামেন্টের প্রসিডিংস, পার্লামেন্টের যে বিজনেস সেগুলোকে ঠিকঠাক, বিজনেস মানে এখানে ব্যবসা নয়, মানে কাজকর্মের কথাই বোঝানো হচ্ছে। দিস ইজ দ্য প্রাইমারি রেসপন্সিবিলিটি অফ স্পিকার, স্পিকারের প্রাইমারি রেসপন্সিবিলিটি বা মূল কাজ হচ্ছে এটাই
he has the single power in the regards of parliamentary কি single power আবার কি লিখেছে রে ভাই আচ্ছা he has the single এটা সুপ্রিম হবে আচ্ছা supreme power in the regards of parliamentary procedure parliamentary procedure স্পিকার supreme power এনজয় করে এটাই একটু আগে তোমাদেরকে বলেছি next কি বলা হচ্ছে is the final interpreter of the provision of the constitution of India and the parliamentary proceedings within the house means লোকসভা ঠিক আছে হাউসের মধ্যে বা লোকসভার মধ্যে যে পার্লামেন্টারি প্রসিডিংস এর ব্যাপারে বলা আছে ঠিক আছে কনস্টিটিউশনে লোকসভার যে পার্লামেন্টারি প্রসিডিংস এর কথা বলা আছে সেটার হাইয়েস্ট ইন্টারপ্রেটার হচ্ছে স্পিকার আমরা জেনারেলি জানি যে কনস্টিটিউশনের ইন্টারপ্রেটার হচ্ছে দুজন একটা হচ্ছে হাইকোর্ট একটা হচ্ছে সুপ্রিম কোর্ট তার মধ্যে সুপ্রিম কোর্ট হচ্ছে হাইয়েস্ট ইন্টারপ্রেটার অফ দ্য কনস্টিটিউশন কিন্তু কনস্টিটিউশনের মধ্যে লোকসভা প্রসিডিংস বা লোকসভার ব্যাপার স্যাপার নিয়ে হাউসের মধ্যেকার প্রসিডিংস নিয়ে পার্লামেন্টারি প্রসিডিংস নিয়ে যে ব্যাপারগুলো বলা আছে পার্লামেন্টারি প্রসিডিংস হতে পারে লোকসভার প্রসিডিংস হতে পারে যে ব্যাপারগুলো কনস্টিটিউশনের মধ্যে বলা আছে কেবলমাত্র ওই রিলেটেড ব্যাপার স্যাপার লোকসভা পার্লামেন্টারি প্রসিডিংস এটসেট্রা সেই জায়গাটুকু হাইয়েস্ট ইন্টারপ্রেটার হচ্ছে স্পিকার বোঝা গেল সেই জায়গাটুকু সর্বোচ্চ ব্যাখ্যাকারী স্পিকার সেই জায়গাটুকু ব্যাখ্যা করে নিজের মতো করে চালনা করবেন বুঝাতে পারলাম প্রথম পয়েন্টটা রোনাল হ্যাঁ স্যার বিরয় হ্যাঁ স্যার আচ্ছা নেক্সট he adjourns the house and এটা AND হবে and he can suspend the meeting in the absence of quorum এটা quorum হবে ঠিক আছে ভুল আছে আচ্ছা কোরাম যদি ঠিক না থাকে তাহলে তিনি হাউস সাসপেন্ড করে দিতে পারেন এবং তিনি অ্যাডজর্ন করতে পারেন অ্যাডজর্ন মানে সাময়িক ভাবে বন্ধ রাখা একদিনের জন্য সাসপেন্ড মানে ওই দিনের পুরো সেশনটা বা হাউসটা সাসপেন্ড করে দেওয়া না চালানো কোরাম মানে ন্যূনতম কতজন বা ন্যূনতম একটা টার্মস এন্ড কন্ডিশন যেটা মেনটেন করলে তবে হাউস চলতে পারে সেটাকে আমরা কোরাম বলি আচ্ছা the quorum is to constitute a meeting of the house is 1/10 of the total strength of the house হাউসের টোটাল স্ট্রেংথের যদি 1/10 প্রেজেন্ট না থাকে হাউসের যে মূল ক্ষমতা তার 1/10 মানে 10% যদি সেদিন প্রেজেন্ট না থাকে দেখা গেল কাল সভা হচ্ছে লোকসভাতে গিয়ে দেখা গেল যে মোট উপস্থিত 40 জন মেম্বার তাহলে হাউস চলবে না ঠিক আছে এখন 10% মানে মিনিমাম আমরা 54-55 জন ধরতে পারি তার কমের মেম্বার যদি হাউসে উপস্থিত থাকে তাহলে কিন্তু স্পিকার কি করবে হাউসটাকে সাসপেন্ড করতে পারে আচ্ছা he or she does not vote in the first instance এ ভোট করে না তোমরা জানো কখন ভোট করে যখন টাই হয়ে যায় which is called casting vote যেটাকে আমরা কাস্টিং ভোট বলি যদি কোন একটা বিলের পক্ষে বা বিপক্ষে ভোট সমান পড়ে তাহলে তিনি কাস্টিং ভোট ইউজ করতে পারেন নেক্সট he presides over joint sitting যখন জয়েন্ট সিটিং হবে আর্টিকেল 108 অনুযায়ী পার্লামেন্টের বোথ হাউসে যে জয়েন্ট সিটিং হবে তখন তিনি প্রিসাইড করবেন সিটিং অফ দ্য বোথ হাউসেস অফ পার্লামেন্ট সাচ আ সিটিং সামন্ড বাই দ্য প্রেসিডেন্ট জয়েন্ট সিটিং কিন্তু প্রেসিডেন্টই ডেকে থাকেন বুঝা গেল আচ্ছা next he can allow a secret sitting of the house at the request of leader of the house এই যে লিডার অফ দ্য হাউস মানে জেনারেলি প্রাইম মিনিস্টার তিনি যদি রিকোয়েস্ট করেন তাহলে তিনি সিক্রেট সিটিং অ্যারেঞ্জ করতে পারেন বা অ্যালাউ করতে পারেন সিক্রেট সিটিং কখন হয় এই সাপোজ বাংলাদেশের সাথে ভারতবর্ষের আমি ধরে নিয়ে একটা দারুণ উত্তেজনা চলছে কিছু মিডিয়া বলছে দারুণ উত্তেজনা চলছে কিছু মিডিয়া বলছে না একেবারে অতটাও নয় যে একদম দেশ ভার্সেস দেশ গেম চলছে এমন ব্যাপারটা নয় তবে কূটনীতির খেলা তো সারা বছরই চলে
প্রতিটা দেশের সাথে সেরকমই চলছে। তাই হোক, ধরে নিলাম দারুণ একটা উত্তেজনার ব্যাপার স্যাপার চলছে, যে কোনো সময় বাংলাদেশ আমাদের কলকাতা আক্রমণ করবে, কলকাতাটাকে ছিনিয়ে নেবে। খুব চাপে আছে। তো তার জন্য কি হচ্ছে, তো তার জন্য দেখা গেল যে একটা সিক্রেট সিটিং এর বা সিক্রেট একটা সেশনের কথা বললো প্রাইম মিনিস্টার স্পিকারকে, যে আমরা পার্লামেন্টে যারা এমপি টেমপি আছি বা ইম্পর্টেন্ট এমপি বিরোধী দল নেতা সকলকে নিয়ে তারা একটা সিক্রেট সিটিং করব, যে বাংলাদেশ নিয়ে আমরা কি ভাবছি, কি করে আমরা কলকাতাটাকে রক্ষা করব। ঠিক আছে, ঢাকা কলকাতা এক করে দেওয়া হবে না। তো ভাবা হাইপোথেটিক্যালি বলছি আর কি, যে ভারতবর্ষে দেখা গেল ঘুম চলে গেছে আর কি এটা নিয়ে। তো তাহলে সেই সিক্রেট সিটিং এ স্পিকার অ্যারেঞ্জ করবে, এবং সেই সিক্রেট সিটিং মানে সেখানে কিন্তু কোনো লাইভ টেলিকাস্ট, কোনো রেকর্ডিং বা যে কথাবার্তা সেখানে হয়েছে তার কোনো রেকর্ডেড ভার্সন বা অনবুক রেকর্ড কিছু থাকবে না। সেখান থেকে একটা কেবলমাত্র সিটিং এর কনক্লুশন নেওয়া হবে, তাহলে আমরা কি করছি, কি হতে চলেছে। ঠিক আছে, বাকি পার্লামেন্টের সমস্ত কিছু কিন্তু রেকর্ডেড থাকে। রেকর্ডেড মানে কিন্তু ভাববে না যে ভিডিও রেকর্ডেড মানে অন পেপার রেকর্ডেড। ঠিক আছে, কে কি বলছে, কে কি করছে, কাকে কি বলা হচ্ছে, সবই রেকর্ডেড থাকে। তার সাথে এখন ভিডিও রেকর্ডিংও হয়, চাপ নেই। আচ্ছা, আর কি বলছে, হি ডিসাইডস whether a bill is a money bill or not. কোন একটা বিল, মানি বিল কি মানি বিল নয়, সেটা কে ডিসাইড করে, সেটা স্পিকার ডিসাইড করে, এন্ড হিজ ডিসিশন ইজ ফাইনাল, এবং তার ডিসিশনটাই ফাইনাল। নোবডি ক্যান চ্যালেঞ্জ হিজ ডিসিশন। তার কোনো চ্যালেঞ্জ কিন্তু কেউ কিন্তু সেই ডিসিশনটাকে চ্যালেঞ্জ করতে পারে না। ঠিক আছে, কোনো একটা বিলকে যদি স্পিকার বলে দেয় এটা মানি বিল, তাহলে সেটা হয়ে যেতে পারে। তোমাদেরকে বলেছিলাম, তোমরা হয়তো শুনেছো ক্লাসে, যে দমন দিউ দাদরা নগর হাভেলি এই দুটো ইউটিকে যখন অ্যাড করা হয়, তখন একটা মানি বিলের মাধ্যমে অ্যাড করা হয়েছিল। একটা মানি বিল ছিল, সেই মানি বিলের শেষে এটা লিখে দেওয়া হয়েছিল যে এই এত তারিখ থেকে দাদরা নগর হাভেলি, দমন দিউ এগুলো একসাথে কাজ করবে, একসাথে একটা দাদরা নগর হাভেলি এন্ড দমন দিউ এই ইউটি নামে জানা যাবে। এটা নিয়ে তৎকালীন রাজ্যসভার বিরোধী দল নেতা কপিল সিব্বাল ছিলেন, তিনি বেশ চেঁচামেচি করেছিলেন। তিনি বলেছিলেন সুপ্রিম কোর্ট যাবো, এই করবো, তাই করবো। কিন্তু কপিল সিব্বাল জানেন ব্যাপারটা, যে একবার স্পিকার ব্যাপারটাকে মানি বিল বলেছেন মানে, এবং এখানে স্পিকারই হাইয়েস্ট ইন্টারপ্রিটার, সুতরাং সুপ্রিম কোর্টে গিয়ে কোনো কাজ হবে না। যাই হোক, স্পিকারের প্রচুর পাওয়ার, যেখানে স্পিকার প্রেজেন্ট আছে সেখানে কোর্ট নাম করাতে পারে না। তাই দেখবে লোকসভার এমপিরা বা বিধানসভার এমএলএরা নিজেদের মধ্যে মাঝে মাঝে মারপিট করে। শুনে আমাদের মুখ্যমন্ত্রী বলেন যে আমি বলেছি এফআইআর করো, এই করো, তাই করো, ওসব করে কোনো লাভ হয় না। যেখানে স্পিকার প্রেজেন্ট আছে সেখানে, এবং স্পিকার প্রেজেন্ট আছে মানে কি তার হাউসে, তার অফিসে, সেখানে কিন্তু কোর্ট নাম করাতে পারেন না। আচ্ছা, কি বললো, তার ডিসিশন হচ্ছে ফাইনাল, তিনি ঠিক করে দেবেন কোন বিল মানি বিল কি নয়। He decides the question of disqualification on count of defection. এটা খুব সমস্যার ব্যাপার। ঠিক আছে, এটা নিয়ে ভারতবর্ষে এখন সমস্যা চলছে, যে ডিসকোয়ালিফিকেশন যেটা হয় ডিফেকশনের জন্য, দলত্যাগের জন্য, সেটাকে ঠিক করে, সেটা স্পিকার ঠিক করে। তার ফলে রাজ্যে কি কেন্দ্রে কি আমরা একটা জিনিস দেখতে পাই, যদি কোনো এমপি বা এমএলএ দলত্যাগ করে সরকারের পক্ষে যায়, তাহলে কিন্তু মানে বিরোধী থেকে দলত্যাগ করে সরকারের দিকে ঢুকে গেছে আর কি, তাহলে কিন্তু তার ডিসকোয়ালিফিকেশনটা ডিলে হয় না। কিন্তু কেউ যদি সরকার পক্ষ থেকে দলত্যাগ করে বিরোধী দিতে চায়, তাহলে কিন্তু দুম করে একেবারে রাতারাতি তাকে ডিসকোয়ালিফাই করা হচ্ছে। এই ব্যাপারটা নিয়ে সমস্যা চলছে। পলিটিক্যাল সায়েন্স, ল, এদের ক্রিটিক্সরা এটা নিয়ে কথাবার্তা বলছে। যদি ভবিষ্যতে, এবং অনেক বড় বড় রাজনীতিবিদ যারা যেমন লালকৃষ্ণ আদবানি, তিনিও কিন্তু এটার বিরুদ্ধে তার একটা নিজস্ব মতামত, বক্তব্য খুব ভালোভাবে রেখেছেন অন পেপার আর কি। ঠিক আছে, যে এইভাবে এটা করা উচিত, অ্যান্টি ডিফেকশন লয়ে প্রচুর পরিবর্তন আনা উচিত। যাই হোক, মোটামুটি তোমরা জানো যে অ্যান্টি ডিফেকশন ল স্পিকার কার্যকর করতে পারে। আর কি বলছে, he acts as the ex officio chairman of Indian Parliament to the parliamentary group which acts as a link between various parliament in the world. ওয়ার্ল্ডের বিভিন্ন যে পার্লামেন্ট আছে, যে সমস্ত দেশের পার্লামেন্ট আছে, সেই সমস্ত দেশের পার্লামেন্টারি, তাদের পার্লামেন্টে থেকে একটা করে সদস্য এসে বা এক্স অফিসিও চেয়ারম্যান দিয়ে মাঝে মাঝে কখনো কি হয়, প্রত্যেক 3 বছর, 4 বছর, 5 বছর, 7 বছর, ঠিক নেই, এরকম মাঝে মাঝে একটা করে
ইভেন্ট হয়, তারা নিজেদের মধ্যে একটা গ্রুপ তৈরি করে কোনো একটা জায়গায় কোনো একটা দেশে সেখানে আলোচনা হয়। আলোচনার মূল বিষয়বস্তু কি, কার পার্লামেন্টে কিভাবে কাজ হয়, কিভাবে পার্লামেন্টের কার্যকর মানে কিভাবে পার্লামেন্টের কার্যকারিতা বাড়ানো যায়, কিভাবে পার্লামেন্টের ডিউটি রুলস এগুলোকে আরো সুন্দর করা যায়, এটসেট্রা এটসেট্রা। তো সেখান থেকে কিন্তু আমাদের ইন্ডিয়ান পার্লামেন্ট থেকে এক্স অফিসিও চেয়ারম্যান হিসেবে স্পিকার উপস্থিত থাকেন, এই কথাটাই বলা হচ্ছে। আচ্ছা, next he appoints the chairman of all the parliamentary committees of the Lok Sabha and supervises their functions. ঠিক আছে, সমস্ত পার্লামেন্টারি কমিটি, লোকসভার যেসব পার্লামেন্টারি কমিটি লোকসভাগুলো থেকে তৈরি হয়, সমস্ত পার্লামেন্টারি কমিটি অ্যাপয়েন্ট করে স্পিকার নিজে, এবং সেই কমিটির কাজকর্মগুলো কেমন হচ্ছে সেগুলোকে সুপারভাইজ করে বা দেখভাল করেন স্পিকার নিজে। He himself is the chairman of business advisory committee. এটা খুব ইম্পর্টেন্ট। স্পিকার নিজেই বিজনেস অ্যাডভাইজারি কমিটি, রুলস কমিটি এন্ড জেনারেল পারপাস কমিটি, সবসময় জানবে এই তিনটে কমিটি যে আছে, এই তিনটে কমিটির চেয়ারম্যান স্পিকার নিজেই হবে। বিজনেস অ্যাডভাইজারি কমিটি, রুলস কমিটি এন্ড জেনারেল পারপাস কমিটি। He himself is the chairman of business advisory committee, rules committee and general purpose committee. আচ্ছা, নেক্সট আমরা দেখবো ইন্ডিপেন্ডেন্ট ইম্পার্শিয়ালিটি বজায় রাখতে গিয়ে স্পিকারের ইন্ডিপেন্ডেন্স এন্ড ইম্পার্শিয়ালিটি কিভাবে বজায় রাখা হয় বা কনস্টিটিউশন কিভাবে সেটাকে সমর্থন করছে। স্পিকার প্রোভাইডেড এন্ড সিকিউর টেনিউর, স্পিকারকে একটা সিকিউর টেনিউর প্রোভাইড করা হচ্ছে, কারণ স্পিকারের যে রিমুভাল প্রসেস সেটা হচ্ছে খুব কঠিন একটা রিমুভাল প্রসেস। আবার ওই সুপ্রিম কোর্ট, হাইকোর্টের বিচারপতিদেরকে রিমুভ করার মতো অতটাও কঠিন নয়, তাই বলা হচ্ছে একটা সিকিউর টেনিউর আছে। মনে করলে কেউ দুম করে স্পিকারকে সরিয়ে দিতে পারবে না, যেমন গভর্নরকে যে কোনো সময় মনে করলে রাষ্ট্রপতি সরাতে পারবে, স্পিকারটাকে এইভাবে করতে পারবে না, তাই সিকিউর টেনিউর বলা হচ্ছে। তাই তাকে কিন্তু সে কোনো পক্ষপাতিত্বহীন ভাবেই কাজ করতে পারবে, ইম্পার্শিয়াল ভাবেই তিনি কাজ করতে পারবেন, এটা মনে করা হচ্ছে। His salary and allowances are fixed by the parliament. পার্লামেন্ট তার স্যালারি এবং অ্যালাউন্সমেন্ট ফিক্স করে দেয়। কোন একটা নির্দিষ্ট ব্যক্তি বা সরকারের উপরে তার স্যালারি বা অ্যালাউন্স ফিক্স মানে নির্ভর করে না, যে সরকার কতটা দেবে, সরকার কেমন মাইনে দেবে তার উপর ডিপেন্ড হবে, এমনটা নয়। পার্লামেন্ট থেকে ঠিক করা হয়। পার্লামেন্ট মানে সরকার বিরোধী সকলকে নিয়ে তৈরি করা। and charged from the consolidated fund of India, charged করা হয় consolidated fund of India থেকে, অর্থাৎ সময় সময় মতো সেটা স্যালারি ঠিক পেতে থাকবে। বোঝা গেল, কেউ আটকে দিতে পারবে না। চার্জড কথাটার অর্থ আমি তোমাদেরকে বলেছিলাম, চার্জড মানেই বুঝবে যে যেখানে একবার অ্যাপয়েন্ট হয়ে গেলে তারপর স্যালারি কমানো যায় না, এইরকম জায়গাগুলোকে আমরা চার্জড বলে থাকি। আর কি বলা হচ্ছে, হি ইজ গিভেন এ ভেরি হাই পজিশন, হি ইজ প্লেসড 7th rank along with the চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। বেশ হাই পজিশনে তাকে রাখা হয় ভারতবর্ষের, এবং চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার সাথে তিনি 7th র‍্যাঙ্কে থাকেন। ইন ব্রিটেনে কি হয়, স্পিকার ইজ স্ট্রিক্টলি এ নন পলিটিক্যাল পার্টি পারসন। স্পিকার হচ্ছে স্ট্রিক্টলি একটা নন পলিটিক্যাল পার্টির পারসন হয়ে থাকেন। সেখানে কি হয়, দেয়ার ইজ আ কনভেনশন দ্যাট, মানে অবশ্যই পলিটিক্যাল পার্টি থেকে আসেন, নির্বাচিত হয়ে যাওয়ার, স্পিকার নির্বাচন হয়ে যাওয়ার পরে কি হয়, দেয়ার ইজ আ কনভেনশন দ্যাট স্পিকার হ্যাজ টু রিজাইন ফ্রম হিজ পলিটিক্যাল পার্টি। স্পিকারকে তার পলিটিক্যাল পার্টি থেকে রিজাইন করতে হয় টু রিমেইন পলিটিক্যালি ন্যাচারাল, ধরে নিউট্রাল হবে। এটা ঠিক আছে, এটা ভুল আছে, এটা নিউট্রাল করে নিও। আচ্ছা, তোমরা এটা নিউট্রাল করে নিও, আর লিখছি না। আচ্ছা, সেখানে একটা কনভেনশন কি আছে, যে স্পিকারকে রিজাইন করতে হয় তার পলিটিক্যাল পার্টি থেকে, তাকে নিউট্রাল থাকার জন্য। ভারতবর্ষে সেটা করতে হয় না। ভারতবর্ষে দেখবে যে স্পিকার যারা আছেন, স্পিকার যারা হচ্ছেন, তারা কিন্তু জেনারেলি নিজেদেরকে তার যে পলিটিক্যাল পার্টি সেখান থেকে তারা রিজাইন করেন না, কারণ 5 বছর তিনি সেখানে অ্যাক্ট করেন, নিউট্রালি অ্যাক্ট করেন। কি করে না সেটা অবশ্যই সমালোচনা করার বিষয়, কিন্তু তিনি 5 বছর ওখানে নিউট্রালি অ্যাক্ট করতে বাধ্য থাকেন। এবং তারপর যদি 5 বছর পরে পুনরায় তাকে ভোটে দাঁড়াতে হয়, সে আবার ওই পলিটিক্যাল পার্টির সিম্বলেই ভোটে দাঁড়ায়, কারণ পলিটিক্যাল পার্টির মেম্বারশিপ তিনি কিন্তু ছাড়েন না। যদিও এখনো গর্বের বিষয়, জেনারেলি আমরা এই 5 বছরের মধ্যে কোন স্পিকারকে দেখি না কোনো রাজনৈতিক দলের হয়ে প্রচার করতে, কারণ আমি আশা করছি ওম বিড়লাকে আর যাই করুক, আমরা ওনাকে দেখতে পাবো না যে 2024 থেকে 29-এর মাঝের কোনো এক সময়ে বিজেপি দলের হয়ে প্রচার করছে সরাসরি বিজেপির মঞ্চে গিয়ে। যেটা রাজ্যের স্পিকার গুলো দেখা যায়, অস্বীকার করবো না, কিন্তু কেন্দ্রের স্পিকার গুলো এটা মেনটেন করে থাকেন। বোঝা গেল, কিন্তু ব্রিটেনে এমনটা হয় না। ব্রিটেনে একবার
স্পিকার নির্বাচিত হয়ে গেল, তার মানে কিন্তু স্পিকারকে তার পলিটিক্যাল পার্টি থেকে রিজাইন, সেখানে একটা সমস্যা আছে, একটা ভালো দিক আছে। তাহলে স্পিকার যদি চায় 5 বছর পরে আবার ভোটে দাঁড়াবে, তাহলে কি করবে? তাহলে স্পিকার যে কনস্টিটিউয়েন্সি থেকে ভোটে দাঁড়াবেন সেই কনস্টিটিউয়েন্সিতে কিন্তু স্পিকারের এগেইনস্টে অন্য কোনো রাজনৈতিক পার্টি আর প্রার্থী দেবেন না। এখানে আরেকটা সমস্যার ব্যাপার। কি সমস্যার ব্যাপার? এখানে কিন্তু ওই কনস্টিটিউয়েন্সির গণতন্ত্র রক্ষা হলো না। সাপোজ স্পিকার যাদবপুর থেকে ভোটে দাঁড়াতে চাইছে, যাদবপুরে কিন্তু অন্য কোনো প্রার্থী আর থাকছে না, কেউ ভোট দিক আর না দিক, নোটা আর স্পিকার জিতে গেল। ঠিক আছে, এখানে গণতন্ত্রের একটা সমস্যা হয়, বোঝা গেল? যাই হোক, আমাদের ভারতবর্ষে নেই, এটাকে হেলদি কনভেনশন বলা হয়, কারণ ব্রিটিশরা যা করবে সেটাই হেলদি, আমাদের সঙ্গে আনহেলদি। দিস হেলদি কনভেনশন ইজ নট ফুলি এস্টাবলিশড ইন ইন্ডিয়া। স্পিকার ডাজ নট রিজাইন ফর দ্য মেম্বারশিপ অফ ইটস পার্টি। স্পিকারকে কিন্তু তার পার্টি থেকে রিজাইন করতে হয় না, বোঝা গেল? আচ্ছা, এবার র্যাঙ্ক গুলো এখানে দেওয়া আছে, যে র্যাঙ্ক গুলো কিভাবে আমরা এখানে ক্যালকুলেট করি। ভারতবর্ষে প্রথম থাকেন প্রেসিডেন্ট, তারপর ভাইস প্রেসিডেন্ট, তারপর প্রাইম মিনিস্টার, তারপরে থাকেন গভর্নর উইদিন হিজ স্টেট, তারপর ফর্মার প্রেসিডেন্ট, তারপর ডেপুটি প্রাইম মিনিস্টার, তারপর চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অ্যালং উইথ স্পিকার অফ লোকসভা। ঠিক আছে, এটা একটা র্যাঙ্ক ছোট করে এখানে দেওয়া আছে, তোমরা লিখে রেখো, যদিও তোমরা র্যাঙ্ক সমস্ত কিছু পড়ানো হয়েছে, বোঝা গেল? পরের ক্লাস থেকে আমরা ডেপুটি স্পিকার এবং তারপরে থেকে শুরু করব, বোঝা গেল? আচ্ছা, পরের ক্লাসে একটু কোশ্চেন অ্যানসার নিয়ে বসতে পারি। পরের ক্লাসে মানে পরের শুক্রবার, কি বা মানে কত তারিখ পড়ছে একটু দেখে আমাকে কেউ জানাবে? স্যার এই শুক্রবার বলছেন না না, এই পরেরটা? শুক্রবার, এই ফ্রাইডে, তারপরের ফ্রাইডে। 27, তাই তো? সম্ভবত ওইটা, মানে তার আগে ওয়েডনেসডে তোমাদের ক্লাস হচ্ছে, এবং 27-এ যেহেতু দুটো ব্যাচ একসাথে করিয়েছিলাম এমার্জেন্সিটা, দুটো ব্যাচের একসাথে এমার্জেন্সির কোশ্চেন অ্যানসার ডিসকাশন হতে পারে। ঠিক আছে, বলে রাখলাম। আচ্ছা, আর এর পরের বুধবার দিন কত তারিখ পড়ছে? যদি 23 তারিখ পড়ে তাহলে কিন্তু আমি ক্লাস করাতে পারবো না। 25। 25, ঠিক আছে, চলো তাহলে পরের বুধবার তাহলে কিন্তু তোমাদের এই ডেপুটি স্পিকার থেকে আবার শুরু করছি। ঠিক আছে, তাহলে এই পর্যন্তই আজকে। গুড নাইট। গুড নাইট স্যার।